46তম বিসিএস লিখিত কোর্সের দিকে যাচ্ছি। আচ্ছা, লিখিত এবং প্রিলির কোর্সের মধ্যে বেসিক একটা জায়গায় পার্থক্য আছে। কোন জায়গায় পার্থক্য আছে? কোর্সের মধ্যে। প্রস্তুতির ক্ষেত্রেও একই বিষয় থাকে। খেয়াল করে দেখেন যে একই রকম প্রস্তুতি প্রায় নিয়েছেন। বললাম 50,000, তার মধ্যে হয়তো বেস্ট প্রস্তুতি নিয়েছেন 20,000, টিকলেন 10,000। এই 20,000 যারা বেস্ট প্রস্তুতি নিয়েছেন বলে আপনারা নিজেকে বিশ্বাস করেন, হ্যাঁ? তাদের প্রস্তুতিটা ডেফিনিটলি 50,000 এর পরে যারা আছেন তাদের চেয়ে অনেক ভালো। একটা লেভেলে কিন্তু আপনারা এস্টাবলিশড করেছেন। আপনার জ্ঞানও কিন্তু সেই পরিমাণই হয়েছে, বা যে তথ্য ভান্ডার আপনার মধ্যে আছে সেটা কিন্তু সেই পরিমাণই কিন্তু হয়েছে। তাহলে এই জায়গা থেকে যদি খেয়াল করি, আপনারা সেটা আমার মেইন কোর্সে ভর্তি হয়ে নোট করেই পড়েন, বা আগে বই বা গাইড গুলো থেকে যারা পড়েছেন সেটা সেভাবে পড়ে নিজেকে সমৃদ্ধ করেছেন। তার মানে আপনার কিন্তু আর হাতে কলমে সবকিছু বুঝাই দেওয়ার অবস্থায় আপনি আর নাই। একদম নতুন তো না। নতুন না। নতুন যারা শুরু করবে তাদের হাতে কলমে সব দেখায় দিতে হয়। এইজন্য বিসিএস প্রিলির যে মেইন কোর্সটা, এটা কিন্তু হাতে কলমে, এইজন্য আমি পড়াই এবং লিখে পড়াই, বুঝে পড়াই, সময় নিয়ে পড়াই। তো যখন কেউ প্রিলি পাস করে, প্রিলি পাসের যোগ্যতা অর্জন করে, সে কিন্তু ওই পর্যায়ে থাকে না যে হাতে ধরে সবকিছু বুঝাই দিতে হবে। সে মোটামুটি একটা ম্যাচুরিটি পেয়ে যায়। যার কারণে এখানে কিন্তু মানে ম্যাথ করানো ছাড়া বা কিছু বিষয়, সায়েন্সের কিছু বিষয় ছাড়া কিন্তু সবকিছু কিন্তু হাতে লিখে নোট করে দেওয়ার মতো না। এখানে যে টপিকগুলো, যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর সাপেক্ষে পিডিএফ গুলো দিলে সেটা কিন্তু আপনারা পড়ে ফেলতে পারবেন। সাথে যে জিনিসগুলো বোঝানোর আছে সেই জিনিসগুলো বুঝাই দিলে বা সহজ করে দিলে সেটা কিন্তু আপনার পড়াশোনাতে হেল্প করবে। এখানে লিখিত প্রস্তুতিতে সবচেয়ে বেশি হেল্প করবে যেটা, সবচেয়ে বেশি যে হেল্প করবে যেটা, সেটা হচ্ছে আপনার সিলেবাসটা কমায় ফেলাতে হেল্প করবে। আপনি যদি 47তম বিসিএস এর কেউ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন, বা যখন আসবে আরকি, সময় পাওয়া সাপেক্ষে আসবে কি আসবে না তার উপর নির্ভর করে। এখনই আসলে পুরোটা গ্যারান্টি দিতে পারছি না ওই পর্যায়ে গিয়ে কি হবে। আচ্ছা, তো এখানে সবচেয়ে বড় হচ্ছে কি, যখন লিখিত সিলেবাসটা আপনারা দেখবেন অনেক কিছু আছে সিলেবাসের মধ্যে লেখা, এবং প্রত্যেকটা সাবজেক্টের যদি একটা সাবজেক্টিভ বই কিনেন, বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি, গণিত, মানসিক দক্ষতার কথা বাদই দিলাম, প্রিলিতে যা পড়ছেন ওটাই এনাফ। আবার নিজের সাবজেক্টিভ যে পড়া আছে, পরীক্ষা আছে সেটা। তাহলে এই সবকিছুতে প্রত্যেকটা বই এরকম মোটা হয়। এখন বাজার থেকে কিনে নিয়ে এসে ওই মোটা বই পড়া শুরু করলে আপনার তো প্রত্যেকটা বই পড়তে 1 বছর লেগে যাবে। বিগত সালের প্রশ্ন দেখে আপনি সেটা ভালোভাবে পড়ে আপনি এনালাইসিস করে প্রশ্ন কমায় ফেলতে পারেন। সেটা করতেও নিজের সময় লাগবে। সেটা থেকে এখন সময় আছে কিনা সেটা আপনি বুঝবেন। তো এখানে যা পিডিএফ এর মধ্যে যা দেওয়া হবে এবং ক্লাসে যেগুলো গুরুত্ব সহকারে পড়তে বলা হবে সেগুলোই পড়বেন। এমন না যে আপনাকে সব প্রিলিতেই যেহেতু আমাদের সব কমন লাগে নাই, রিটেন এর জন্য সব কমন লাগবে না, এবং সব কমন আশা করাও তো বোকামি। মানে এটা তো আসলে ওই যে মানে আপনি ক্যাডার হবেন, ক্যাডার সুলভ আচরণও হবে না যে আপনি সব কমন পাবেন। আপনার 60% প্রশ্ন কমন পাইলেই এনাফ। ইভেন আমরা বিগত সালে ওইভাবেই প্রশ্ন কমন পেয়ে এসেছি। এবং তারপরে ওইটা অ্যান্সার করার চেষ্টা করে এসেছি। 100% কিছু পরীক্ষায় হয়তোবা 100% কেউ পারে নাই। মানে যে বিষয়গুলো থাকে, যে ম্যাথের ক্ষেত্রে তো আপনি না পারলে তো 100% অ্যান্সার অনেক ক্ষেত্রে হয় না। ওগুলো অ্যান্সার করা যায় না। স্পেসিফিক কিছু অ্যান্সার থাকে, সেগুলো অ্যান্সার না করলে 100% অ্যান্সার হয় না। তারপরেও কি ওই 60% কে কিন্তু থাকলেও বাদবাকি জিনিসগুলা, যেমন বাংলাদেশ বিষয়াবলীর কিছু জিনিস আছে আপনি বানায় লিখতে পারবেন আইডিয়া থাকলে। ঠিক আছে? আন্তর্জাতিক বিষয়াবলীর খোঁজ খবর রাখলে, এখন থেকে নিয়মিত পত্রিকা, টিভি সংবাদ এগুলো দেখলে আপনার কমন না আসলেও আপনি কিছু না কিছু লিখে আসতে পারবেন। এইভাবে কিন্তু ফুল অ্যান্সার কিন্তু করে আসা যায়। তাহলে খেয়াল করে দেখেন যে এই যে পড়াটা কমায় দিয়ে নির্ভর করার যে ব্যাপারটা, লিখিত কোর্সে আসলে সেটাই পাবেন। পড়াটা গুছাইয়া দেওয়া আরকি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু আছে। সবকিছু খুঁজতে যাওয়া, খুঁজে আবার কোন জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা সিলেক্ট করা। এটা অনেক নিজের পক্ষ থেকে যখন প্রস্তুতিটা নিবেন সেটা আরো বেশি। আর এখানে আমার কাছে পড়াতে আরেকটা সুবিধা হবে কি, আমি কোনো মানে ওভারঅল কোচিং সেন্টার হিসেবে আপনাকে চিন্তা করব না। মানে নিজেকে চিন্তা করি না।
আপনি যখন আসছেন এখানে বা লিখিত প্রস্তুতি যখন নিতে আসবেন, তখন আমি চিন্তা করি যে আমি একটা ক্যান্ডিডেট, আপনিও একটা ক্যান্ডিডেট। আমি ক্যান্ডিডেট হয়ে যেভাবে লিখিত প্রস্তুতিগুলো নিয়েছি, ৪ টা লিখিত পরীক্ষা দিয়েছি এবং ৪ টাই তো হয়েছে। সর্বশেষ ৪৪তম বিসিএস এর ভাইবার ডাকও আমি পেয়েছি। তাহলে খেয়াল করেন যে যেভাবে পড়াশোনাটা করলে একটা ক্যান্ডিডেট হিসেবে যতটুকু একজন ক্যান্ডিডেটের পক্ষে, নতুন একটা ক্যান্ডিডেটের পক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব, আপনি পুরাতন ক্যান্ডিডেট হলে তো তখন তো আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তখন তথ্য বাড়ান কমান তখন আপনি নিজেই বুঝবেন। নতুন ক্যান্ডিডেট হিসেবে, লিখিত নতুন ক্যান্ডিডেট হিসেবে যতটুকু পড়া আপনার পক্ষে সম্ভব, সেটা একমাত্র আমি জাজ করতে পারবো একজন ক্যান্ডিডেট হিসেবে। একটা কোচিং এ গেলে কিন্তু সে কিন্তু আপনাকে ওইভাবে হিসাব করবে না। প্রত্যেকটা সাবজেক্টের যে টিচার, তার জায়গা থেকে বেস্ট পড়ানোর চেষ্টা করবে বা বেশি পড়ানোর চেষ্টা করবে। আপনি নিতে পারেন বা না পারেন সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যখন একটা সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে আপনাকে সব সাবজেক্ট পড়তে হবে, তখন আপনি চাইলেই সব সাবজেক্টের সব তথ্য বা সব প্রশ্ন আপনি পড়তে পারেন না। পারার সুযোগ হবে না। একদিকে একটা সাবজেক্ট শেষ করার পরে দেখবেন যে অন্য সাবজেক্ট পড়ার আর সময় পাচ্ছেন না। তো এই জায়গায় এটাই দ্রুত হবে যে আমি যেহেতু বলা আছে যে আগস্টে এখানে পরীক্ষা নিবে, কাকতালীয়ভাবে আমিও একটা গেস করেছিলাম পরীক্ষা আগস্টে হতে পারে। তো সেইভাবেই কিন্তু এখানে আমি আগস্ট পর্যন্ত রুটিনটা সাজিয়েছি। মানে আগস্টের মধ্যে ১২ই আগস্ট পর্যন্ত মূল প্রস্তুতিটা কমপ্লিট করেছি। এখন ১২ই আগস্টের পরে গিয়ে যদি পরীক্ষা হয়, ধরেন আগস্টের শেষ সপ্তাহে হইলো, তাহলে তো খুব ভালোভাবে আমরা এইভাবেই শেষ করে যেতে পারলাম। এর মধ্যে রিভিশন টেস্ট আছে, সাবজেক্ট ফাইনাল আছে, এটা সহ আরকি। আর যদি দেখা যায় যে কোনো কারণে ডেটটা আগায় নিয়ে আসছে, আগাইলেও তো আমরা মোটামুটি খবরটা পেয়ে যাবো ৪০-৪৫ দিন আগেই। তো সেভাবে আমাদের একটু টাইম কমায় নিয়ে এসে তখন এটাকে কমায় ফেলতে মানে প্রস্তুতিটা কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে? তো একটা কথা আগেই বলেছি, যাদের নাম্বার ভালো ছিল, কোনো কারণে টিকতে পারেন নাই, তারা ৩ মাস আপনি লিখিত পড়েন। ৪৭ এ যেন টিকার পরে আপনার লিখিত নিয়ে আর টেনশন না করতে হয়। তখন যেন আপনি আরো ভালো করার জন্য মানে আপনার স্টেপ গুলো নিতে পারেন বা তখন ভালো করার জন্য পরিশ্রমটা দিতে পারেন। এই। আরেকটা বিষয়, সেটা গতবার আমি ৪৫তম বিসিএস এর আগে করেছি। একটা জিনিস তো বলেছি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100% যা পিডিএফ দিব সেখান থেকে আপনি পড়ে ফেলতে পারবেন। 100% পিডিএফ পাবেন। হ্যাঁ? যা খোঁজার দরকার, যা পিডিএফ বা পড়াশোনার কনটেন্ট যা নিয়ে আসার দরকার, আমি সার্চ করে নিয়ে এসে পিডিএফ করে আপনাদের দিব। আপনাকে গিয়ে খুঁজতে হবে না কোনো কিছু। ঠিক আছে? যেমন আন্তর্জাতিক বিষয়াবলী তো প্রত্যেক বছর বিসিএস এর আগেই তো চেঞ্জ হয়। আমি নিজেই আন্তর্জাতিক বিষয়াবলী আপনাদের পড়ানোর জন্য ৪৫তম বিসিএস এর আগে কিন্তু সব বাজারের কিন্তু বইগুলো কিনেছি। কিনে কিন্তু সেখানে পিডিএফ করে কিন্তু আপনাদের দিয়েছি। এছাড়া ৪৫তম বিসিএস এর আগে একটা কাজ আমি করেছিলাম। সেটা হলো প্রতিটি বিষয়ের জন্য সাজেশন তৈরি করেছিলাম। প্রশ্নগুলো দিয়ে সাজেশন তৈরি করেছিলাম। আলাদা, আলাদা করে তো ছিলই, মানে পিডিএফ ছিল আলাদা করে, ক্লাসে আলাদা করে ছিল। টপিক ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন আকারে মানে প্রশ্নগুলো লিখে, টপিক ভিত্তিক প্রশ্নগুলো লিখে সাজেশন তৈরি করেছিলাম। মানে এটা আপনাদের জন্য চেক লিস্ট হিসেবে কাজ করবে। যখন পড়াশোনা হয়ে গেল, শেষের দিকে রিভিশনে যাবেন। রিভিশনের সময় তো আপনার সব দেখে, দেখে আসলে প্রস্তুতি মানে রিভিশন করার প্রয়োজন হবে না তখন। প্রশ্ন দেখবেন, একপাশে চেকলিস্ট থাকবে। আপনি সেই প্রশ্নগুলো পড়েছেন কিনা বা পড়ার পরে আপনার মনে হলো যে এই প্রশ্নটা আপনি মানে আপনি মনে করতে পারছেন না কি দিয়ে শুরু করবেন বা এর মধ্যে কি টপিক আপনি বা কি পয়েন্ট আপনি নিয়েছিলেন এটা মনে নেই। তখন ওটা আপনি চট করে দেখে নিলেন পিডিএফ থেকে বা আপনার পড়ার জায়গা থেকে। তো এই পিডিএফটা গত বছর মানে সাজেশনটা তৈরি করতে পেরেছি একটু সময় দিয়ে। এটা ১ম এ প্ল্যান ছিল না, কিন্তু পরবর্তীতে আমি সময় দিয়ে এটা করেছিলাম। এটা আপনাদের ৪৬তম বিসিএস লিখিততে হেল্প করবে। এবং সেটা শুরুতেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ? সবগুলো পিডিএফ, কোর্স কনটেন্ট সবগুলো শুরুতেই কিন্তু পেয়ে যাবেন এগুলো। একটা বিষয় বলে রাখি যে এক্সাম ব্যাচ আছে আর হলো মেইন কোর্স আছে, মানে লিখিতের ফুল কোর্স আছে। ফুল কোর্স হলে সবই পাবেন আর মানে এক্সাম ব্যাচে ভর্তি হলে শুধু রুটিন অনুসারে এক্সাম গুলোই দিতে পারবেন। এর বাইরে আর কিছু পাবেন না। আপনি এই যে হলো আপনাকে মেইন কোর্সেই বা ফুল কোর্সেই ভর্তি হইতে হবে। এটা নিয়ে প্রচুর অ্যানসার দিতে হয়। এখানে বলে ফেললাম আমি। আরেকটা সুবিধা আছে যে আপনার যদি মনে হয় যে এটা লিখিত কোর্সে আছে, যেহেতু আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করেন যে প্রিলিতে কেন সাবজেক্ট ভিত্তিক কোর্স নাই? প্রিলির প্রস্তুতি আমি এভাবেই যেভাবে সাজিয়েছিলাম যাতে করে প্রিলি যেহেতু একটা ফাউন্ডেশন মানে বিসিএস এর একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে।
প্রিলির প্রস্তুতি। তা আপনি আমার কাছে শুধু একটা সাবজেক্ট পড়ে যাবেন, ২ টা সাবজেক্ট পড়ে যাবেন। পড়ে যাওয়ার পরে মনে হবে যে অন্য সাবজেক্টগুলো আর আমার মতো করে আপনি গুছাইতে পারছেন না। তখন আবার ব্যাক করে চলে আসবেন, এমনটা না। যখন আসবেন প্রিলির পুরো প্রস্তুতি যেন এখানকার নিতে পারেন, এইজন্য কিন্তু ওটার সিঙ্গেল বা সাবজেক্টিভ আলাদা কোনো কোর্স নাই। আর যখন আপনি প্রিলি পাস করে গেলেন, তখন আপনাকে একটা মানে ফুল কোর্সের জন্য আমি এখানে বাধ্য করতে পারি না। কারণ আপনি মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টেই আপনি কিছু না কিছু মানে একটা ভালো পর্যায়ের প্রস্তুতি আপনার আছে। মানে এক্সপার্ট তো হইতে হবে না এখানে। বিসিএস ক্যাডার হইতে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টে এক্সপার্ট হইতে হবে না। ওই লেভেলের প্রস্তুতি আছে যেটা আপনি বুঝতে পারেন যে আপনি এই লেভেলের আর মানে এখানে এসে লিখিততে আমার কাছে না পড়লেও চলবে। হয়তোবা দেখা গেল যে ৬ টা সাবজেক্টের মধ্যে এখানে আপনার ১ টা ২ টা সাবজেক্টের সমস্যা আছে। আপনার এই ১ টা ২ টা সাবজেক্টের সমস্যাটা এখানে সমাধান করে নিতে পারবেন। সেটার সুযোগ আছে। আবার কেউ চাইলে প্রিলির সময় যেভাবে প্রস্তুতিটা গুছিয়ে দিয়েছি, লিখিত প্রস্তুতিটা যেহেতু একসাথে এখানে গুছায় দিব, সেটাও আপনি ফুল কোর্সেও বা মেইন জয়েন করতে পারেন। আবার সাবজেক্টিভ কোর্সেও কিন্তু আপনি সিঙ্গেল সাবজেক্টেও কিন্তু ভর্তি হতে পারেন। তো প্রথমেই সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে এবার শুরু করেছি। এটা একটা বিশেষ কারণ আছে, যেহেতু মানে আগামী রবিবার থেকে আমার ট্রেনিং শুরু, হ্যাঁ? যার কারণে এখানে ম্যাক্সিমাম ক্লাসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ ক্লাস আছে। সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তির গুরুত্বপূর্ণ ক্লাস আছে এবং ক্লাসগুলো আমি মানে এগুলো রেকর্ডেড অবস্থায় আছে এই ক্লাসগুলো। খেয়াল করে দেখেন, আলো, শব্দ, অম্ল, ক্ষারক, লবণ, চুম্বকত্ব, বায়ুমণ্ডল, পানি। ঠিক আছে? এগুলো আছে। এখন খেয়াল করে দেখেন, এখানে কিন্তু লাইভ ক্লাসের প্রয়োজন হবে। নতুন আপনার কোনো প্রশ্ন থাকলে যেটা বুঝবেন না এই ক্লাসগুলো থেকে। এর মধ্যে কিছু ক্লাস কিন্তু ফ্রিও দেওয়া আছে। সেই ক্লাসগুলো দেখেন, আলোর ক্লাসটা ফ্রি আছে, চুম্বকত্বের ক্লাসটা ফ্রি দেওয়া আছে। তো এই ক্লাসগুলো দেখে যদি মনে হয় যে আসলে হবে, আপনার চলবে এটা দিয়ে, তাহলে এগুলোতে ভর্তি হবেন। ঠিক আছে? আর এখানে দেখেন ১৭ই মেতে দেওয়া আছে প্রবলেম সলভিং আর এক্সট্রা ক্লাস। এটা আবার লাইভ হবে আপনাদের নিয়ে। কোনো কারণে যদি ১৭ই মে না নিতে পারি, আগে নিব। আগে নেওয়ার চেষ্টা করব এবং লাইভ নেওয়ার পরেই ১৮ই মেতে গিয়ে কিন্তু পরীক্ষা হবে। ১৪ই মে, ১৫ই মে, ১৬ই মে পড়লেন। সাধারণ বিজ্ঞানের এই অংশটুকু শেষ করবেন। ১৭ই মে গিয়ে আপনি হচ্ছে আপনার যে প্রবলেমগুলো থাকবে সেটা সলভ করে নিবেন। সলভ করে নিয়ে ১৮ মে গিয়ে পরীক্ষা দিবেন। তারপরে আবার ১৯ মে থেকে ১৯ মে, ২০ মে, ২১ মে পড়বেন। ২২ মে গিয়ে লাইভে আপনি প্রবলেম সলভ করে নিবেন। আগে বা পরে এদিক হইতে পারে, কারণ আমার শিডিউলের সাথে সবকিছু আসলে ম্যাচ করে এখানে তো একটা শিডিউলটা দেওয়া হয়েছে, কিন্তু আমার ব্যস্ততার সাপেক্ষে শিডিউলটা এদিক ওদিক হইতে পারে। ঠিক আছে? আগেও নিতে পারি বা একদিন পিছায়ও যেতে পারে, এরকম হইতে পারে। তারপরে হলো এই ২৩ মে পরীক্ষা। এখানে খেয়াল করে দেখেন, আপনার কাছে মনে হবে যে এত পড়তে পারবো একদিনে, এরকম মনে হইতে পারে। উপায় নাই। ৩ মাস সময় আছে। এখন সবার জন্যই ৩ মাস। একদম পুরাতনদের জন্য ৩ মাস না। পুরাতনদের জন্য ৩ মাসই হিউজ টাইম। নতুনদের জন্য যে ৩ মাস, সব নতুনদের জন্যই কিন্তু ৩ মাস। এজন্যই বললাম, যারা ৪৬ তম বিসিএস প্রি টিকেন নাই, কাছাকাছি গেছেন, তারা ৪৭ এর সময়ও কিন্তু এই সময়টাই পাবেন। তখন যদি নিজেকে এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে এখন এই প্রস্তুতিটা আগায় রাখেন। ঠিক আছে? এবং অনেকেই আগায় রাখার জন্য ভর্তি হবেন। কিন্তু পরে আর এনার্জি পাবেন না। এরকম হইলে আপনি উভয় দ্বন্দ্বে দ্বন্দ্বিত হবেন। ১ম দ্বন্দ্ব যে এটা হলো আপনার ওই ৪৭ তমতে সেম প্যারায় আপনার যাবে আবার নতুন করে। আর ৪৬ তম এই কোর্স যদি আপনি কমপ্লিট না করেন, এরপরে আর আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে না। ঠিক আছে? এজন্য ভর্তি হইলে আপনি যখন যে কোর্সে ভর্তি হন, তখন সেই কোর্সটা আপনাকে সিরিয়াসলি শেষ করতে হবে। কোন মানে আপনার সিরিয়াসনেস যদি না থাকে, ওই ধরনের স্টুডেন্টকে আমি মোটেও অ্যালাউ করি না এখানে। তো সেইভাবে বুঝে শুনে যেকোনো কোর্সে গিয়ে ভর্তি হবেন। বিশেষ করে লিখিত কোর্সের ব্যাপারে তো আরো আপনাকে মানে এখানে কোন রকম ইনসিনসিয়ার হওয়া যাবে না। লিখিত কোর্সের ক্ষেত্রে কোনোভাবেই ইনসিনসিয়ার হওয়া যাবে না। এখানে আপনি প্রিলির ধাপ পেরিয়ে এসেছেন বা পেরোনের কাছাকাছি ছিলেন। আপনার একটা ম্যাচুরিটি আসছে। সেই ম্যাচুরিটির প্রমাণটা এখানে দিতে হবে পড়াশোনাটা ভালোভাবে করে। এখানে এসে গা-ছাড়া ভাব থাকা চলবে না। তো এইভাবে কিন্তু সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি খেয়াল করে দেখেন যে আমরা ১৪ই মে শুরু করলাম এবং এখানে পহেলা জুনে গিয়ে কিন্তু সাবজেক্ট মানে একদম মডেল টেস্টটা হয়ে যাচ্ছে। সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তির ফুল সিলেবাসের মডেল টেস্ট। এখন অনেকেরই হচ্ছে যে এই জায়গাটাতে পহেলা জুন পর্যন্ত খেয়াল করে দেখেন। পহেলা জুন পর্যন্ত সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি। অনেকেই আছেন যে টেকনিক্যাল ক্যাডার।
টেকনিক্যাল ক্যাডার, সেটা মেডিকেল থেকে হোক বা অন্য যে কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার হোক, তাদের কিন্তু মানে যারা একদম স্রেফ টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার দেওয়া আছে, তাদের কিন্তু সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি পরীক্ষা দিতে হচ্ছে না। তারা করবেন কি, তারা এই সময়টাতে নিজের সাবজেক্টিভ পড়াটা পড়ে রাখবেন। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু সময় পাবেন না। জেনারেল পড়া মানে জেনারেল পরীক্ষা হয়ে যাওয়ার পরে, জেনারেল পরীক্ষা হওয়ার পরে পরের দিনই কিন্তু আপনার টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের পরীক্ষাটা পড়তে পারে। রুটিন করে হয়তো বা পরের দিন না পড়লে তারপরের দিন বা তারপরের দিন, 3 দিনেই তো পরীক্ষাটা হয়ে যায় সাবজেক্টিভ। 2 বা 3 দিনে কিন্তু হয়ে যায়। তার মানে আলাদা করে কিন্তু সময় পাবেন না। তো আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আপনার যে টেকনিক্যাল পড়া, এই পয়লা জুনের মধ্যে শেষ করার একটা চেষ্টা করতে হবে আপনাকে। চেষ্টা করা মানে কি? আপনাকে শেষ করে ফেলতেই হবে। পরের সাবজেক্টগুলো তো আপনাকে পড়তে হবে এবং রিভিশনও করতে হবে। তার মানে এখন থেকে আজকে 9 তারিখ, যারা কিনা এই সিলেবাস অনুসারে আপনারা পড়বেন, মানে একদম বোথ ক্যাডার বা জেনারেল ক্যাডার আছেন, তারা তো এই সিলেবাসই ফলো করবেন। কিন্তু যারা শুধু টেকনিক্যাল ক্যাডার আছে, তাদের সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি পড়তে হচ্ছে না, প্রফেশনাল ক্যাডার যারা আছে, তারা এখন থেকে আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রস্তুতিটা 1 জুনের মধ্যে, মানে 30 মে বলা আছে, 30 মের মধ্যে একদম কমপ্লিট করে ফেলেন। তারপরে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র এটা পড়া শুরু করেন 2 জন থেকে। তো এটারও বলা আছে ক্লাসটা কেমন হবে, সেটাও বলা আছে রেকর্ড। এটা পুরোটা ভালোভাবে দেখবেন, কোর্স প্ল্যানটা। তাতে কোনো কনফিউশন থাকবে না, ভুল বোঝাবুঝি হবে না। কোনটা রেকর্ডেড, কোনটা লাইভ, এটা ভালো করে দেখবেন কোনটা, হ্যাঁ? তাহলে কিন্তু কনফিউশনটা হবে না। আর আমি আল্টিমেটলি সব ক্লাস লাইভ নিতে পারবো না, এটা বাস্তবতা। ট্রেনিং এ থাকবো, জবে থাকবো। ট্রেনিং শেষে আবার জব শুরু হবে। তো আমাকে লাইভের যে ডেট গুলো আছে, সেই লাইভ ডেট গুলো ম্যানেজ করে আমি লাইভ ক্লাসগুলো নিব। আর বাদ বাকি দিনগুলোতে আমার রেকর্ড যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনাকে মানে এখান থেকে অ্যাক্সেস মানে লাভবান হইতে হবে রেকর্ডের মাধ্যমে। রেকর্ড যা আছে অতটুকু দিয়ে আপনার এনাফ হবে, কারণ রেকর্ডের সাথে পিডিএফ দেওয়া আছে। তো কি পড়বেন সেটা তো পিডিএফ এর মধ্যেই দেওয়া আছে। আর বাদ বাকিটা আপনার যেটা সমস্যা, সেটা তো আবার লাইভে যেটা আছে, লাইভ হবে যেদিন, সেই সমস্যাটা সমাধান করেও নিতে পারবেন। এইভাবে বাংলা, যারা আবার টেকনিক্যাল ক্যাডার আছেন, তাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র আবার পড়তে হয় না। আসলে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে পড়ারও কিছু নাই। খেয়াল করে দেখেন যে এখানে পড়ার কিছু নাই বলতে গ্রন্থ সমালোচনার রচনা ছাড়া। এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু রচনার একটা করে পিডিএফ এখানে থাকবে প্রত্যেকটা প্রস্তুতির সময়। সেটা পড়ে ফেলবেন, মুখস্থ করা না। আবার এই অংশটুকু শুধু বলা আছে যে কিভাবে অনুবাদ, সংলাপ, পত্র লিখনের প্রস্তুতি নিবেন, গ্রন্থ সম্মেলনের প্রস্তুতি নিবেন, আর রচনা তো পিডিএফ দিলেই হবে। এর বাইরে কিন্তু কিছু লাগছে না। এটা সেকেন্ড পার্টে, এটা শুধু আপনাকে যারা শুধু টেকনিক্যাল দিবেন তাদের স্কিপ করতে হবে। এটার জন্য আসলে ফির কম বাড়া কিছু হবে না। গাণিতিক যুক্তি, এটাতেও আপনার 19 জুন থেকে শুরু হবে। অনেকে যাদের সমস্যা থাকে, এই সমস্যাগুলোর ক্ষেত্রে শুধু এটাতেও ভর্তি হতে পারেন। এখানে বিষয় হলো যে গাণিতিক যুক্তির সিলেবাস যেটা আছে ইংলিশে, হ্যাঁ, ডেফিনেটলি ইংলিশে দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল রিজনিং। কিন্তু এখানে যে নামগুলো দেওয়া আছে, নামগুলো শুনলে শুরুতে খারাপ লাগতে পারে বা অনেকের ভয় লাগতে পারে। অনেক কিছু লেখা আছে এখানে। কি বললাম? অনেক কিছুই এখানে লেখা আছে। তা আমরা কোন সিলেবাসের সাথে অভ্যস্ত সেটাকে বলেন। আমরা হচ্ছে প্রিলির সিলেবাসের সাথে অভ্যস্ত। তো এখন আপনি যদি এই টপিকগুলো পড়েন, বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী, উৎপাদক, সূচক, লগারিদম, একঘাত, দ্বিঘাত সমীকরণ, সেট, ভেন চিত্র, বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, এগুলো যদি পড়েন তাহলে আপনার কাছে টপিকের নাম কিন্তু খুবই ইজি মনে হচ্ছে, পরিচিতই টপিক। কিন্তু ইংলিশে যেগুলো আছে এগুলো কিন্তু পরিচিত টপিক মনে হয় না। সাজানোও কিন্তু আছে এখানে ওইভাবেই, যে আপনি প্রিলিতে যে সিরিয়ালে আপনি এই টপিকগুলোর নাম পড়েছেন সেইভাবেই মোটামুটি কাছাকাছি ওই লেভেলেরই কিন্তু সাজানো আছে। তো এটার সুবিধা হবে কি, আপনার মনস্তাত্ত্বিক ভাবে আপনার এখানে ভয়টা কমে যাবে। আর দ্বিতীয় কথা হলো যে রিটার্ন সিলেবাস যেটা দেওয়া আছে, এই রিটার্ন সিলেবাসটার দুইটা আমি কথা বলবো এটা সম্পর্কে। এই সিলেবাস যা যা আছে এটা হচ্ছে মানে এর চাইতে অনেক কম পড়লেও হয় সিলেবাসের মধ্যে যা আছে। আবার পুরোটা পড়লেও হবে না। কিভাবে হবে না? কারণ আউট অফ দ্য সিলেবাস কিছু প্রশ্ন থাকে, সিলেবাসের বাইরে থেকেও কিছু প্রশ্ন থাকে, আবার সিলেবাসের সব টপিককে কভার করেও কিন্তু প্রশ্ন হয় না। তাহলে আমরা কি করতে পারি, সিলেবাস থেকে অনেক কিছুই আছে বাদ দিয়েও পড়তে পারি গাণিতিক যুক্তির মধ্যে। আবার কিছু আছে যেগুলো আমরা
যেগুলো আউট অফ দ্য সিলেবাস, আসলে কোন জায়গা থেকে আসবে সেটার প্রস্তুতি নিব কি নিব না, সেটা হলো যারা আমরা এমনিতেই ম্যাথ কম পারি তারা তো এই সিলেবাসের মধ্যে এখানে তো কিছু টপিক কমায় ফেলা হয়েছে, এটার প্রস্তুতি নিতেই হিমশিম খাবো, তারা আবার আউট অফ দ্য সিলেবাস কি পড়বো? যারা কিনা ম্যাথে ভালো পারেন, ম্যাথের টিউশন করান, তাদের ম্যাথের কোনো টেনশন নাই, তারা তো এগুলো ভালো পারবেনই, তারা আউট অফ দ্য সিলেবাস ওই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, উচ্চতর গণিত সেগুলো পড়তে পারেন। কারণ আমরা দেখেছি আউট অফ দ্য সিলেবাসে যখন যায় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বা উচ্চতর গণিতের যে মানে বিশেষ সিলেবাসের বাইরে থেকে যে টপিক গুলো আছে ওই টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন করে, তাহলে তাদের জন্য সেটা থাকবে। তাহলে এখানেও কিন্তু এইভাবে টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করিয়ে দেওয়া হয়েছে মানে ক্লাসে। আর এখানে আবার আমার হ্যান্ড নোট, যেটা গণিতের হ্যান্ড নোট পুরোটুকু, এই পুরোটুকু হ্যান্ড নোটটা দেওয়া হচ্ছে। সেখানে আবার অনেকগুলো ম্যাথ আছে, আপনার মতো আপনি করতে পারবেন, ঠিক আছে। ওখানেও স্টার করে দেওয়া আছে কোনগুলো গুরুত্বপূর্ণ। আর ক্লাসে মেইনলি এখানে টাইপ ভাগ করে আসলে করে দেওয়া আছে, যাতে করে আপনি দেখা গেল যে ওখানে ম্যাথ আছে 50টা, টাইপ দেওয়া হলো 60টা, এই 60টা টাইপ করলে 50টা ম্যাথ কভার হয়, মানে একদম গুরুত্বপূর্ণ গুলো। মানে যারা মানে ক্লাসে যা করা হয়েছে ওইটুকু পড়লে ওটা আপনার মিনিমাম প্রস্তুতি গণিতের জন্য। আর পিডিএফ এ তো আরো বহু আছে, যা যে যত পড়তে পারেন তার সেটা সুযোগ আছে করার, মানে ম্যাথ করার সুযোগ আছে। তো এইভাবে দেখেন রেকর্ডেড, এটা আবার লাইভ বিন্যাস সমাবেশ সম্ভাবনা এই ক্লাসগুলোতে মানে একটু সমস্যা আছে, রেকর্ডেড হয় না, এটা আবার নতুন করে লাইভ নেওয়া হবে, এগুলা আবার লাইভ রেকর্ডেড এইভাবে কিন্তু চলবে। এবার ইংলিশটাও কিন্তু আবার নতুন করে নেওয়া হবে, এটা মানে আগের গুলো যে ওইভাবে শুরু থেকে একটা সিলেবাস বলা হয়েছিল সেইভাবে চলতেছিল এবার, এবং প্রত্যেকটা ক্লাসে লাইভ হবে, এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটা ক্লাসে লাইভ হবে। ইংলিশটাকে একদম নতুন করে সাজানোর চিন্তা ভাবনা রয়েছে এবার। তো এই জন্য প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা এখানে লাইভ হবে, যা যা হবে ইংলিশে পুরোটাই লাইভ হবে। এটা গেল। তারপরে বাংলাদেশ বিষয়ে বলি, এখানে সিঙ্গেল ফি কিন্তু পাশে পাশে লেখা আছে, এখানে যেমন 1000 দেওয়া আছে, তো এখানেও কোন ক্লাস লাইভ কোন ক্লাস রেকর্ডেড এটা বলা আছে, এখানেও পুরোটা পিডিএফ পাবেন। এখানে কিন্তু সময় বেশি কিন্তু খুব একটা আমরা পাচ্ছি না, খেয়াল করে দেখেন যে বাংলাদেশ বিষয়গুলির জন্য আমরা কয়দিন আমরা পড়ছি, 21 জুলাই, 22 থেকে 23 জুলাই, 24, তারপরে এখানে 24 জুলাই আবার এখানে লাইভ রেকর্ডেড প্লাস লাইভ ক্লাসও হবে এখানে, তারপর 26 জুলাই পরীক্ষা, 27, 28, 29, 30, 1 আগস্ট, অর্থাৎ 21 জুলাই থেকে শুরু করে 1 আগস্ট মূলত আমরা প্রস্তুতিটা নিচ্ছি। কয়দিন হচ্ছে এখানে, 3 আগস্ট যদি ধরি যে ফুল সিলেবাসের মডেল টেস্ট আমরা দিচ্ছি, বেশি দিন কিন্তু হচ্ছে না, 13-14 দিনের মতো এখানে কিন্তু আমরা সময় পাচ্ছি বাংলাদেশ বিষয়গুলি পুরোটা কমপ্লিট করতে। বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই, এই যা যা সিলেবাস আছে, যতটুকু সিলেবাস রয়েছে বাংলাদেশ বিষয়গুলি প্রিলিতে আমরা হিউজ পড়া পড়েছি, এটাই আমাকে হেল্প করবে। এখানে 16 দিন যা আছে, এখানে 16 দিন জাস্ট মনোযোগ দিয়ে এর সাথে থাকলেই কিন্তু এটা পুরোপুরি কভার হয়ে যাবে, কারণ বাংলাদেশ বিষয়গুলির কোনো তথ্যই আমাদের জন্য নতুন না। প্রিলিতে যা পড়েছি দেখেন, আপনি অধ্যায়ের নামগুলো দেখলেই বুঝতে পারবেন। ভৌগোলিক পরিচিতি আপনি ভূগোলের মধ্যে পড়েছেন, জনসংখ্যা পড়েছেন, ইতিহাস সংস্কৃতি পড়েছেন, ইতিহাসের কথা প্রাচীনকালের ইতিহাস থেকে সমসাময়িক কালের ইতিহাস, ওর মধ্যে স্বাধীনতা যুদ্ধেও ছিল, অর্থনীতির অধ্যায়ও পড়েছেন, সংবিধানও পড়েছেন, সরকারও পড়েছেন, পরিবেশ প্রকৃতি চ্যালেঞ্জ সম্ভাবনা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পড়েছেন। তারপরে পররাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, নির্বাচন ব্যবস্থা এগুলো কিন্তু পড়ে এসেছেন। তারপরে জেন্ডার ইস্যু এগুলো কিন্তু বিভিন্নভাবে পড়েছেন। সমসাময়িক যোগাযোগ, বিশ্বায়ন এবং বাংলাদেশ। যোগাযোগের মধ্যে আইসিটির কিছু বিষয় আছে। এগুলো কিন্তু আপনার দেখা যাবে যে বাংলা সিলেবাসটা খুব বেশি কঠিন লাগবে না। এই সিলেবাস যা আছে এই সিলেবাস গুলো থেকেই আসলে আমি বলছি কি যে আমার ওভারঅল বিসিএস সিলেবাসে 60% প্রশ্ন কমন পড়লেই বাদবাকিটা লিখে ফেলতে পারবো। তো এখানেও 60 থেকে 70% প্রশ্ন কমন পড়লে বাদবাকি ফুল অ্যান্সার করে আসা যায়। হয়তোবা একদম আনকমন প্রশ্ন যেটা আপনি কখনো শোনেন নাই সেটা বাদ দিয়ে আপনি লিখে আসলেন। ঠিক আছে? দেখেন এখন আপনাদের কিছু প্রশ্ন পেয়েছি। নওশীন যারা বলেছেন ভাইয়া 47তম প্রিলি এবং রিটেন একসাথে কেমনে প্রিপারেশন নেওয়া যাবে? আপনার প্রিলি প্লাস রিটেন এর কম্বাইন কোনো কোর্স আছে কিনা একটু জানান, যেহেতু এখন রিটেনের সময় কম দেয়, কেমনে রিটেনের প্রিপারেশন আগায় রাখা যায় কিছু সাজেশন দেন। সাজেশনের ক্ষেত্রে প্রথমেই বললাম যে যদি রিটেনের প্রিলির যে আপনার রেজাল্ট হলো আজকে, এখন আপনার নাম্বার যদি কাছাকাছি থাকে 100 বেশি যদি থাকে, আপনারা প্রিলির প্রস্তুতি শুরু থেকে নেওয়ার তেমন কিছু থাকে না, 110-12 এরকম যদি থাকে বা 105ও যদি থাকে, আপনি রিটেনটাই সুযোগে আগায় নেন। এই কোর্সের সাথে ভর্তি হয়ে 3 মাস আপনাকে অন্য কোনো কোর্সের দিকে আপনার মানে প্রিলির কোর্স এখন করার দরকার নেই, জাস্ট রিটেন কোর্সটা মনোযোগ দিয়ে করে শেষ করে ফেলেন, তাহলে আগে গেল এটা। আর প্রিলি রিটেন কম্বাইন কোর্স এই ধারণাটাই একটা
ভুয়া ধারণা। প্রিলির প্রস্তুতি কমপ্লিট হয়ে গেলে আপনি লিখিত প্রস্তুতি আগায় রাখেন, সেটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু হলে হতে পারে যে আপনি কোনো একটা প্রিলিতে বসার আগে আপনি প্রিলির প্রস্তুতি শেষ করলেন, লিখিত প্রস্তুতিও কিছু আগায় রাখলেন, সেটা করা যায়। কিছু কমন টপিক আছে প্রিলি এবং লিখিতর ক্ষেত্রে, সেটা তো আমি প্রিলির প্রস্তুতির সময় প্রিলির কোর্সেই বলে দিছি, বলে দেই সেই টপিকগুলো হাইলাইট করে দেই ওইভাবেই, এবং সেটা গুরুত্ব দিয়ে পড়তে বলি। তাহলে প্রিলির সময় কিন্তু লিখিতের সাথে যে মিলটা আছে সেটা কিন্তু প্রিলির কোর্সেই কাভার হয়ে গেল। ঠিক আছে, ওইটুকু নলেজ কিন্তু আপনার হইলো যে এই বিষয়টা হয়তো আপনি লিখিত তো আপনি পাবেন, আমি সেটা বলে দিই, সেটা এই জায়গা থেকে একটু গুরুত্ব দিয়ে পড়েন, সেটা তো বলেই দেওয়া হচ্ছে। এখন এর বাইরে প্রিলির জন্য আলাদা সিলেবাস আছে, লিখিতের জন্য মানে যদি আমি ধরি 30% বাদ দিই, বাদ বাকি তো 70% তো আলাদা। তো প্রিলির জন্য আলাদা পড়তে হচ্ছে আপনাকে, সেইভাবে আপনাকে ক্যাপাবল হইতে হচ্ছে, নিজেকে প্রস্তুত করতে হচ্ছে, রিটেনের জন্য আলাদাভাবে প্রস্তুত করতে হচ্ছে। কারণ প্রিলির পড়া একরকম, প্রিলির পড়াটা পুরোটুকু মুখস্থ রাখতে হয় না, মানে একটু ধারণা থাকলেও হয়। রিটেনের পড়াটাও তাও ধারণা থেকে বানায় লিখতে হয়, কাটাই কাটাই সবকিছু হইতে হয় না। তো একটু তো মানে কিছু 30% মিল থাকলেও 30% পরে গিয়ে তো একটু আলাদা আছে। যদিও সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে মানে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির পার্টটা প্রিলিতে যা পড়বেন ওইটাই রিটেনে কাজে লাগবে, মানে জাস্ট 5% একটু চেঞ্জ আছে, ওইটা বাদ দিয়ে। এই জন্য আপনার যেটা বেটার হয় যে প্রিলির প্রস্তুতির ফাউন্ডেশন বা প্রস্তুতিটা ভালোভাবে কমপ্লিট করার পরে আপনি লিখিত প্রস্তুতিটা নেন। দুইটা একসাথে শুরু করলে কোনোটাই হবে না। ধরেন প্রিলি লিখিত কম্বাইন কোর্স শুরু করলো, জাস্ট কমন টপিক গুলো নিয়ে পড়াই দিল কোনো জায়গায়, তাহলে আপনার প্রস্তুতির কতটুকু কমপ্লিট হবে? 30% প্রস্তুতি কমপ্লিট হবে ভালোভাবে। তারপরে তো আপনাকে রিটেনের জন্য আবার আলাদা করে প্রস্তুতি শুরু করতে হবে, মানে প্রিলির জন্য আবার রিটেনের জন্য আলাদা করে প্রস্তুতি শুরু করতে হবে। দুইটা একসাথে শুরু করলে, প্রিলি এবং লিখিত একসাথে শুরু করলে কখনোই দুইটা ভালোভাবে শেষ হবে না। অবশ্যই দুইটা আলাদা আলাদা করে যদি আপনি পড়েন তাহলেই কিন্তু সম্ভব যে প্রিলির প্রস্তুতি কমপ্লিট করে ফেললেন। এমন না যে আপনার প্রিলির প্রস্তুতি কমপ্লিট, রিটেনের সময় আছে এখনো 10 মাস, 8-10 মাস আপনি খালি প্রিলি পড়তেছেন, প্রিলি পড়তেছেন, প্রিলি পড়তেছেন, এটা দরকার নাই। আপনার প্রিলির প্রস্তুতি কমপ্লিট, তারপরে গিয়ে আপনার সময় আছে ধরেন 7-8 মাস আরো আপনার প্রিলির সময় আছে। এর মধ্যে আপনি 3 মাস রিটেন পড়েন, আগায় নেন। তারপরে গিয়ে পরের 4 মাস আবার প্রিলি পড়েন। এইভাবে নেন। বিশেষ করে উদাহরণটা আরো বেশি পারফেক্ট হবে এবার যারা প্রিলি টিকলেন না। পরের প্রিলি হবে মার্চে। এখন থেকে আবার কি ওই প্রিলির পড়া যারা 110 পেয়েছেন, পেয়েও পারলেন না যারা, এখন থেকে প্রিলি পড়া পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। এটা কি ওয়াইজ ডিসিশন হবে? হবে না। তো ডেফিনিটলি এখন থেকে রিটেনের পড়াটা পড়ে আগায় রাখেন। যদি এই সিলেবাসের সাথে যেতে পারেন তাহলে অবশ্যই এটা কিন্তু কমপ্লিট করা যাবে রিটেনটা। কমপ্লিট করে নিলেন, তারপরে আবার প্রিলির পড়া পড়েন, আপনার এখানে রিটেনের টেনশনটা কমে গেল। পরে আবার মানে প্রিলি আবার আরামসে পড়তে পারবেন। রিটেনের প্রস্তুতি নেওয়া থাকলে প্রিলিতেও আপনি আলটিমেটলি 5-7 নাম্বার এমনি বেশিই পাবেন। এটা হেল্প করবে যখন রিটেনের সিলেবাসটা কভার করবেন। তো এটা এইভাবে করেন। রোমানা রহিম বলেছেন, ভাইয়া 46 সব ক্লাস আমি শেষ করতে পারিনি, এখন কি প্রিলি প্লাস রিটেন একসাথে নিতে পারবো? রিটেনে তো কম সময় পাওয়া যায়, একই কথা বলেছি, সেম কথাই আপনার জন্য, সেম কথাই যে পরামর্শ দিলাম একই কথা। আচ্ছা, এরপরে যেটা আন্তর্জাতিক বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলির ক্ষেত্রে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে এখানে ম্যাক্সিমাম পড়া নতুন পড়তে হয়, ম্যাক্সিমাম পড়া নতুন পড়তে হয়। তবে ম্যাক্সিমাম মানে 50-50 আমি ধরবো, কারণ যে ইম্পেরিক্যাল ইস্যুটা একদম নতুন পড়তে হয়, ইম্পেরিক্যাল ইস্যু। তবে সেগুলোর হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ভালো করে জানেন তাহলে আপনার জন্য ইজি হয়। কনসেপচুয়াল পার্ট যেটা আছে সেই পার্টের মধ্যে যে 7টা অধ্যায়, সরি 7টা অধ্যায় রয়েছে, হ্যাঁ, এই 7টা অধ্যায়ের কিন্তু কিছু বেসিক পড়া আছে যেগুলো ফিক্সড। সেই ক্লাসগুলো রেকর্ডেড আছে, পিডিএফ ও ফিক্সড পার্ট আলাদা করে দেওয়া আছে। কিন্তু এখানেও কিন্তু নিত্য নতুন একটা টপিক অ্যাড হয়, আন্তর্জাতিক পরিক্রমায় নতুন নতুন ঘটনা অ্যাড হয়, নতুন নতুন ডিপ্লোম্যাটিক ক্রাইটেরিয়া গুলো যোগ হয়, সে জায়গাগুলো থেকে নতুন নতুন টার্ম চলে আসে, সেই টার্মগুলোর প্রস্তুতি নিতে হয়, সেটার জন্য লাইভ ক্লাস থাকবে আলাদা করে। তাহলে এই পার্টটুকু 40 মার্কের জন্য, এটার জন্য ম্যাক্সিমাম রেকর্ডেড ক্লাস মানে এটা মানে ওই বেসিক পার্টের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ আলাদা করে থাকবে। কিন্তু এখানে নতুন কিছু অ্যাড হবে, ওটার জন্য আবার ক্লাস থাকবে, আবার সেটার জন্য আবার নতুন করে পিডিএফ দেওয়া হবে, সেটা। কিন্তু এখানে যে এম্পিরিক্যাল ইস্যুর মধ্যে কিন্তু এখানে
বিগত সালের পিডিএফ কিন্তু কাজে লাগবে না, বিগত পিডিএফ গুলো, ঠিক আছে, খুব একটা কাজে লাগবে না। কিছু ফিক্সড প্রশ্ন থাকে, সেগুলো থেকে আসলে খুব একটা প্রশ্ন আসে না। তবে এখানে নতুন নতুন প্রশ্নই আসে, এই জন্য সবগুলো ক্লাস কি হবে, এখানে লাইভ হবে। যে টপিক গুলো আছে এবং সেগুলোর পিডিএফও আলাদা করে তৈরি করে, নতুন করে পিডিএফ তৈরি করে সেগুলো দেওয়া হবে। তো এইভাবে যদি খেয়াল করেন যে 12 আগস্ট পর্যন্ত এখানে পড়ানো শেষ হচ্ছে, 15 আগস্ট গিয়ে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। আর মানসিক দক্ষতার ক্ষেত্রে আসলে পড়ানোর কিছু নাই, প্রিলিতে যা পড়েছেন ওটা দিয়েই হবে, জাস্ট একটা এখানে পরীক্ষা নেওয়া হবে। খেয়াল করে দেখেন, যদি লিখিত পরীক্ষার ডেট হয় একটা, মানে এখানে আমাদের সার্কুলার আজকে রেজাল্ট তো বলে দিল যে আগস্টে পরীক্ষা হবে, এখানে আগস্টের শেষে হবে না মিডলে হবে না শুরুতে হবে এটা তো জানি না। শেষে হইলে এইভাবেই আমাদের চলবে, এইভাবেই সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। মিডলে হইলে একটু কমায় ফেলতে হবে আমাদের, মানে ডিউরেশনটা। আর যদি শুরুতে হয় তাহলে আরো একটু কমায় ফেলতে হবে, মানে তারিখটা তখন সেভাবে চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জের বিষয়গুলো তো একদম হুট করে না যে পরীক্ষা 10 দিন আগে জানাই দিবে, এমন না। এটা মিনিমাম 40-50 দিন আগে আমরা এটা জানতে পারবো, তখন তো এটা ডিসিশন নেওয়া আমাদের জন্য সুবিধা হবে, সেইভাবে কিন্তু এভাবে তখন সিলেবাসটা কমপ্লিট করা যাবে। এই তো বিষয়গুলো ছিল, যেগুলোর যে কোর্স ফি যেগুলো দেওয়া আছে সেগুলো সব এককালীন থাকবে, যেটার যে কোর্স ফি দেওয়া আছে সেইভাবেই আপনারা ভর্তি হয়ে যাবেন। আর এখানে আবারও বলে ফেলি যে 47তম বিসিএস প্রিলি মেইন কোর্স যেটা শুরু হবে 15 মে থেকে, লিখিত ফুল প্রোগ্রাম শুরু হবে 46তম বিসিএস প্রিলি, এটা 14 মে থেকে। আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের নতুন ব্যাচ 1 মে থেকে শুরু হয়েছে। আর 8000 এমসিকিউ এক্সাম ব্যাচ 47তম বিসিএস এই 4টা রানিং 8 মে থেকে শুরু হবে। পরেরগুলোর ক্ষেত্রে পরেরগুলো এটা ভবিষ্যতের কোর্স, এখন সময় সাপেক্ষে কেমন সময় পাওয়া যায় সবকিছুর উপর নির্ভর করে এগুলো আসবে। কিন্তু এই পর্যন্ত তো রানিং আছে, ভর্তিও রানিং আছে, 2টা কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, আর 2টা শুরুর অপেক্ষায় আছে 14 মে থেকে আর 15 মে থেকে। 46তম লিখিত ফুল কোর্স আর 47তম প্রিলি মেইন কোর্স। এই তো বিষয়গুলো ছিল। মোটামুটি আমার পক্ষ থেকে আমি সবই বলে দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা কোর্স সম্পর্কে লিখিতটা আরো ডিটেলসে বলেছি। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে সেটা এখন করতে পারেন, পরবর্তীতে মেসেঞ্জারে ফোন, মানে মেসেঞ্জারে জানাইতে পারেন, মেসেঞ্জারে জানাইলে বেটার হয়। আর এখন কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়েছে, যদি কারো কোনো কোর্সে ভর্তি হওয়া রিলেটেড কোনো কনফিউশন থাকে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন, ঠিক আছে। আর একান্তই যদি কোনো ক্ষেত্রে আমার সাথে কথা বলার প্রয়োজন হয় পড়াশোনা রিলেটেড, সেটা আমার আগের যে নাম্বারটা ছিল সেটাতে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, ঠিক আছে। সেই নাম্বারটা এখানে দেওয়া আছে, যেটা স্পেশালি আমার দরকার, যে পড়াশোনা, জাস্ট পড়াশোনা রিলেটেড, পড়াশোনা রিলেটেড বা ক্যারিয়ার রিলেটেড, সেটা জাস্ট আমাকে নক করবেন পার্সোনাল এখানে, মানে আগের যে নাম্বারটা ছিল সেটাতে। আর নতুন যে নাম্বার পেজে অ্যাড করে দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে, ওইটাতে ভর্তি রিলেটেড যে কোনো সমস্যা রিলেটেড যত কিছু সব ওইটাতে আপনি ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে। যে নাম্বার চেঞ্জ হয়েছে যেহেতু আমার ব্যক্তিগত ব্যস্ততা বাড়বে, তো আমি এই জন্য পুরোটা ডিল করতে পারবো না, ওই সাইটটা আমি পুরোটা আলাদা করে দিয়েছি। লাইভে সানালকে একটু ধন্যবাদ দিয়ে দিই, একটা বহু বড় একটা রিভিউ লিখছে প্রিলিতে টেকার পরে, এই যে এখানে অনেক বড় এটা রিকমেন্ড করা আছে, এটা পুরোটা দেখবেন। পুরোটা দেখলে নতুন যারা আছেন তাদের গাইডলাইন হিসেবে কাজ করবে কি কি লিখছে। হ্যাঁ, মোটামুটি আমি বলেছিলাম নতুনদের নির্দেশনা দিয়েও যেন কিছু জিনিস লেখা হয়, সেটা লিখেছে। সেই জিনিসটা আপনারা সবাই পড়ে ফেলবেন, যারা কিনা এখানে নাম্বার একটু কম পাইলেন, সাময়িকভাবে ব্যর্থ হলেন, প্লাস নতুন যারা পরীক্ষা দিবেন তারা এই লেখাটা পড়বেন না, ক্যান্ডিডেট হিসেবে যারা এবার
প্রথমবার প্রিলি দিয়ে যে টিকলো, তো তার একটা অভিজ্ঞতা বা সে কিভাবে পড়েছে সেই জায়গাটা শেয়ার করেছে, সেটা আপনারা পড়বেন, পড়ে দেখবেন। পেজে রিকমেন্ডেড অবস্থায় আছে এটা, পেজে গেলে এখানে দেখতে পাবেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা এখন করতে পারেন, আর সাথে এরপরে যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয় তাহলে অবশ্যই সেটাও ইনবক্সে জানাবেন। আচ্ছা, ওটা বিসিএস প্রিপারেশন ডক্টর স্বাধীন, ওই গ্রুপে গেলেও আপনারা দেখতে পাবেন। আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো মাথায় রেখে সামনের দিনের গোল বা প্ল্যান সেট করবেন। আপনারা সফল হলেই রিটেন পাস করুক বা ক্যাডার হোক, তারপরেও কিছু বাইন্ডিংস থাকবে, সবার সক্ষমতা সেই পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু চেষ্টার জায়গা থেকে যেন কোনো ত্রুটি না থাকে। এই বলে আমি আজকের মতো লাইভটা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।